আপনাদের সকলকে জানাই আমার একটি নতুন ভ্রমণ কাহিনীতে স্বাগত। সেদিন 18ই মে রবিবার আমি বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে। সারাদিন বেশ কিছু জায়গা ঘুরে দেখা, গঙ্গার পাড়ে বসে জমিয়ে খাওয়া দাওয়া নিয়ে থাকছে আজকের গল্প। একদিন ব্যারাকপুর। সেদিন আমাদের প্রথম গন্তব্য ছিল ব্যারাকপুরের প্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির। উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে এই মন্দির স্থাপন হয় 1875 সালে। এই মন্দির স্থাপন করেন দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। এই অন্নপূর্ণা মন্দির দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অনুরূপে নির্মিত, তাই লোকমুখে এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির নামেও পরিচিত। আবার ব্যারাকপুর টিটাগড় এই অঞ্চলটি প্রাচীন নাম ছিল চানক, তাই অনেকে এই মন্দিরটিকে চানক মন্দির বলেও চেনে। 1871-72 সালে জগদম্বা দেবী নিকটবর্তী ঘাটটিতে আসেন এবং জগদম্বা দেবীর স্বামী মথুরনাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই ভূমিখণ্ডটি, মানে যে ভূমিখণ্ডে এখন মন্দির নির্মিত, সেটি কিনে নেন। পরবর্তীকালে জগদম্বা দেবী মথুর বাবুর মৃত্যুর পর এইখানে মন্দির স্থাপন করেন। 1875 সালে দেবী প্রতিষ্ঠা হয় এই মন্দিরে। শ্রী শ্রী পরমহংসদেবও কয়েকবার এসেছেন এই মন্দিরে। এই মন্দিরে আসবেন কি করে? আপনি তালপুকুর পেট্রোল পাম্প সামনে থেকে টোটো ধরলে সোজা চলে আসতে পারবেন এই মন্দিরে, এবং এই একই পথে পড়বে আপনার গান্ধীঘাটও। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। মন্দিরের অফিস থেকে আপনি প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন, যার মূল্য 120 টাকা। বেলা 1:30টা থেকে প্রসাদ গ্রহণ শুরু হয়। অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে আমরা একটি টোটো ধরে গিয়েছিলাম গান্ধীঘাটের উদ্দেশ্যে। অন্নপূর্ণা মন্দির থেকে গান্ধীঘাটের দূরত্ব কয়েক মিনিট মাত্র। টোটোতে প্রতিজন পিছু ভাড়া 10 টাকা করে।
এই ফলকনামায় লেখা আছে 5ই বৈশাখ 1355, 18ই এপ্রিল 1948 এই গান্ধীঘাট স্থাপন করা হয়। 1948 সাল যে বছর মহাত্মা গান্ধীর মৃত্যু হয়, সেই বছরই তার স্মৃতিসৌধ উদ্দেশ্যে এই স্থাপত্যটি নির্মাণ করা হয়, যেটি আজ। এবং এর আশেপাশে যে বাগান আছে তাকে জহর কুঞ্জ বা জহরস গার্ডেন বলা হয়, যদিও এখন সেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কিছু কাজ চলছে নতুন করে নির্মাণের। প্রচুর গাছ দিয়ে ঘেরা এই জহর কুঞ্জ এবং এই গান্ধীঘাটের এই অঞ্চলটা। আর আপনাদের দেখালাম একদম গঙ্গার পাড়েই, অসাধারণ একটা অনুভূতি। আজকে মেঘলা দিন, প্রচুর হাওয়া, পুরো আকাশে মেঘ, আর একদম বিস্তৃত গঙ্গা বক্ষ দেখা যাচ্ছে। অসাধারণ একটা অভিজ্ঞতা। এখানে আসতে পারেন একদিনের জন্য, যদি ঘুরতে আসতে চান একদম আসতে পারেন, ফুললি রেকমেন্ডেড। আজকে দিনটা একটু মেঘলা, তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে পারছি, না হলে খুব রোদ হতো। ভীষণ ভালো, টয়লেট আছে, আহ চারিদিকে ভর্তি গাছ, আপনি অনেকক্ষণ এখানে ঘুরে বেড়াতে পারবেন। কিছু কাজ চলছে এই জহর কুঞ্জে, তাই হয়তো কিছু জায়গা রেস্ট্রিক্টেড, কিন্তু আপনি মনোরম পরিবেশ থাকলে ঘুরে মজা পাবেন। এটা আপনাদের জানিয়ে রাখি, এই যে দেখছেন মহিলা দিগের জন্য, এখানে হচ্ছে মহিলাদের চেঞ্জিং রুম। ঠিক গান্ধীঘাটের যে মেন যে স্তম্ভটি, তার পিছনেই মহিলাদের চেঞ্জিং রুম বা রেস্ট রুম বলতে পারেন। তো যদি গঙ্গায় স্নান করে কেউ চেঞ্জ করতে চায়, তো এখানে এসে করতে পারে। আপনাদের বলে দিই, সন্ধে 6টা অবধি এটা খোলা থাকে। সকালবেলা অ্যারাউন্ড 9টা, 9:30 থেকে খুলে যায়, সন্ধে 6টা অবধি খোলা থাকে। প্রচুর বড় একটা পার্কিং স্পেস আছে, আপনাদের দেখিয়ে দিই। একটা অনেক বড় পার্কিং স্পেস আছে, যদি আপনারা নিজেদের গাড়িতে আসতে চান আসতে পারেন, এখানে রাখতে পারবেন। আর এই যে গান্ধীঘাট থেকে মানে রাস্তা থেকে গান্ধীঘাট অবধি আসা, এই রাস্তাটাও কিন্তু অপরূপ সুন্দর। অন্নপূর্ণা মন্দির আর এই গান্ধীঘাট ঠিক পাশাপাশি। আপনি রাস্তা দিয়ে, মেন রাস্তা দিয়ে ঢুকলে আপনার বাঁ দিকে পড়বে অন্নপূর্ণা মন্দির এবং ডান দিকে পড়বে গান্ধীঘাট। এটা হচ্ছে জহর কুঞ্জ, মানে গান্ধীঘাট এবং গান্ধীঘাটের আশেপাশের অঞ্চল যে বাগান তৈরি হয়েছিল তাকে জহর কুঞ্জ বলে। বিশাল বড় বিস্তৃত একটি বাগান, প্রচুর বড় বড় গাছ রয়েছে, যদিও আন্ডার কনস্ট্রাকশন, এখনো কাজ চলছে। সেদিন গান্ধীঘাটের পর আমরা গিয়েছিলাম মঙ্গল পাণ্ডে পার্ক এবং ঘাটের উদ্দেশ্যে। মঙ্গল পাণ্ডে আসার জন্য টোটো বা অটো আপনারা বিটি রোডের ওপর থেকেই পেয়ে যাবেন। মাথাপিছু 30 থেকে 40 টাকা ভাড়া নেবে মঙ্গল পাণ্ডে পার্ক আসার জন্য। এটা হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট। এটা হচ্ছে আমাদের মঙ্গল পাণ্ডে পার্ক এবং এদিকটায় ঘাট, এই চত্বরটায় আছে ঘাট। আমরা ওখানে পরে যাচ্ছি। আর সম্ভবত এটি হচ্ছে মঙ্গল পাণ্ডেজির স্ট্যাচু। পার্কে ঢুকেই ঠিক ডান দিকেই দেখতে পাবেন শ্রী মঙ্গল পাণ্ডেজির এই স্ট্যাচুটি, এবং ঠিক এর নিচেই লেখা আছে, ভালো করে লক্ষ্য করুন, আমি পড়ছি। মঙ্গল পাণ্ডে, সিপাই নাম্বার 1446, 5th Company, 34th Regiment, fired at British officer in broad daylight on 29th March 1857. This historical event that has taken place as Barakpur is known as Sipai Mutiny
or First War of Independence. Mangal Pandey was hanged by neck. ফাঁসি দেওয়া হয়েছিল। মঙ্গল পাণ্ডে was hanged by neck on 8th April 1857 by the order of the court martial and has become a martyr. Cantonment, ব্যারাকপুর। আমি ইতিহাসটা বলছি যেতে যেতে। এই একটা কামান এখানে রাখা আছে, সম্ভবত এখানকার যেসব আর্টিফ্যাক্টস আমরা দেখতে পাচ্ছি সবকটাই সিপাহী বিদ্রোহের সময়কার। একটি ঐতিহাসিক স্থাপত্য, সবই সিপাহী বিদ্রোহের সময়কালীন। এর 3টি ওপেনিং আছে, এখানে একটি, এদিকে একটি, এদিকে একটি। এরকম বাচ্চাদের ছোট ছোট খেলার পার্ক এখানে আছে, স্লিপ আছে, স্লাইডস আছে। এই যে করছে একজন, নাব নাব। কি অবস্থা! আমি স্নান করে গেছি, আমাকে দাও, আমি আর ওই ট্রিপটা যাব না। মঙ্গল পাণ্ডে কে ছিলেন এটা জানতে গেলে আমাদের ইতিহাসে একটু পিছিয়ে যেতে হবে। সালটা 1857, মানে সিপাহী বিদ্রোহ। 1827 সালে মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে। 1849 সাল যখন তিনি বেঙ্গল ইনফ্যান্ট্রি 34 এই রেজিমেন্টে যোগদান করেন সোলজার হিসেবে, সৈন্য হিসেবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় সমস্তটারই দেখাশোনা করতেন। 1857 সালে যে বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহ, তার অন্যতম কর্ণধার এবং সূত্রপাত হয়েছিল এই মঙ্গল পাণ্ডের হাত ধরেই। কিভাবে হলো, কেনই বা হলো বিদ্রোহ? ইংরেজ গভর্নমেন্ট সেই সময় একটি নতুন রাইফেল লঞ্চ করেন, যে রাইফেলের নাম এনফিল্ড রাইফেল। এই হচ্ছে সেই ঐতিহাসিক এনফিল্ড রাইফেল, এবং স্ক্রিনের বাঁ দিকে এটি হচ্ছে এই রাইফেলের গুলি, যার ওপরের অংশটি শূকর বা গরুর চর্বি দিয়ে আস্তরিত ছিল। এটি নিয়েই শুরু হয় বিদ্রোহ। এবং তার যে কার্তুজ ছিল, মানে যে গুলি ছিল, সেই কার্তুজকে বন্দুকে লোড করার আগে দাঁতে কেটে, ওর ওপরে টোটা বলে ওটাকে, টোটাটাকে কেটে তারপর লোড করতে হতো। সম্ভবত সেই গুলির ওপরের যে টোটা, সেটা তৈরি হতো গরু, শুয়োর বা অন্য জন্তু জানোয়ারের চর্বি দিয়ে, যেটা মঙ্গল পাণ্ডে মেনে নিতে পারেননি এবং বলেছিলেন যে আমরা এটা করতে পারবো না, দাঁতে কাটতে পারবো না। এই নিয়ে শুরু হয় বিদ্রোহ। মেজর জেনারেল ওয়াগ, যিনি সেই সময় ভারপ্রাপ্ত ছিলেন, তার সঙ্গে শুরু হয়ে যায় মুখোমুখি সংঘর্ষ, এবং 1857 সালে মঙ্গল পাণ্ডে এই ভগকে অনুসরণ করে তার ওপর গুলি চালায়। যদিও সেই গুলি তার গায়ে লাগেনি, তার ঘোড়া জখম হয়েছিল এবং ভগ পড়ে যায়। তারপর মঙ্গল পাণ্ডেকে কাস্টাডিতে নেওয়া হয়, ধরা হয়, তার জেল হয় এবং নির্ধারিত সময়ের অনেক আগেই তাকে ফাঁসি দেওয়া হয়। সালটা তখন 1857। এবার বলে দিই এই পার্ক খোলার সময়সূচি। ভোর 5:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি এই পার্ক খোলা থাকে। এই পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা করে।
এই পার্কের ভেতরে রয়েছে সুলভ শৌচালয়ের ব্যবস্থা। চল বেরোই বেরোই আইসক্রিম দাও চল। বললে রোদ এখানে চল। দেখো না এখানে একটি ফ্যামিলি রেস্টুরেন্টও রয়েছে এই দিকটায়, আমরা যাব ওখানে। এখন আমরা যাচ্ছি মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে। এটা ছিল মঙ্গল পাণ্ডে পার্ক, আমরা এখন যাচ্ছি মঙ্গল পাণ্ডে ঘাট। তারপরে এই ফ্যামিলি রেস্টুরেন্টটা একবার ঢুকে দেখাবো আপনাদের। এটা একটা শিব মন্দির। ঠিক গঙ্গার ঘাটেই। এই হচ্ছে আমাদের এখানকার রেস্টুরেন্ট। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস, একদম গঙ্গা নদীর একদম পাশে এরকমভাবে দুদিকে বসার জায়গা আছে। আপনি যদি আরও ধারে যেতে চান তাহলে এইখানে এসে বসতে পারেন। কেমন লাগছে আম্পু? ভালো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রসোই কিং। একদম মঙ্গল পাণ্ডে পার্ক আর ঘাটের দেখার পর আপনি ঘাটের পাশেই এই রেস্টুরেন্টটি পাবেন। ফ্যামিলি রেস্টুরেন্ট, আসতে পারেন। সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে লোকেশন। দেখতেই পাচ্ছেন একদম পাশেই গঙ্গা, আর তার পাশেই আমরা বসে আছি। খুব রিজনেবল প্রাইস, সমস্ত খাবার দাবার পাওয়া যায়। দুপুরবেলাও কোনো অসুবিধা হবে না, কারণ একদম গাছপালার নিচেই থাকবেন। প্রচুর গাছ আছে এখানে, প্রচুর হাওয়া। তো আমি বলবো যে যদি এখানে আসেন তাহলে দুপুরের লাঞ্চটা এখানে করতে পারেন। কেমন লাগছে বলুন? এই জায়গাটা কেমন? এই যে খেতে এসছি আমরা, কেন ভালো লাগছে? কেন জায়গাটা? এনজয় করছো? এখানে ফ্যান আছে, কিন্তু যে পরিমাণে হাওয়া দিচ্ছে আমার মনে হয় না যে এই ফ্যানের আর দরকার আছে। প্লেট সাজিয়েছে, ভিডিও নিচ্ছে এখন গঙ্গার পাড়ে বসে বসে। কতদিন ঘোরে না না মামুনকে ভিডিও কল করলাম, ধরবে না। চিকেন গ্রেভি আর একটু নান হবে? আজকে দেরি হয়ে গেল অনেক। হ্যাঁ, আজকে মানে সকাল থেকে পাওয়ার আপ ছিল তো, টিফিনের সেটআপটা হয়নি। আচ্ছা, আপনাদের ব্রেড কি আছে? বাটার নান? বাটার নান আছে, রুটি আছে, কুলচা আছে, সবই আছে। একটা কুলচা দিন। সেদিন দুপুরের খাবার সেরে আমরা আমাদের শেষ গন্তব্য গান্ধী মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মঙ্গল পাণ্ডে পার্ক থেকে গান্ধী মিউজিয়ামের দূরত্ব বেশ কিছুটা, তাই টোটোতে মোটামুটি 30 থেকে 40 টাকা জন পিছু ভাড়া লাগবে।
এটা হচ্ছে গান্ধী মিউজিয়াম। গান্ধী মিউজিয়ামটা কিন্তু একদম ক্যান্টনমেন্টের ভেতরে, মানে আপনি যদি গান্ধী মিউজিয়াম আসেন আপনাকে ক্যান্টনমেন্টের রাস্তা দিয়েই আসতে হবে, টোটো করে নেবেন, সুবিধা হবে। এই হচ্ছে হুগলি নদী, হুগলি নদীর ঠিক পাশেই এই মিউজিয়াম। বিভিন্ন আর্টিফ্যাক্টস এবং বিভিন্ন ছবি এখানে আছে মহাত্মা গান্ধীকে ঘিরে। আপনি যদি এন্ট্রান্স দিয়ে যখন ঢুকবেন প্রথমেই এটা চোখে পড়বে। এটি গান্ধী স্তম্ভের একটি রেপ্লিকা। এটা একটা মডেল রুম। এইখানে যদি আপনি শুনতে চান আপনি হেডফোন কানে দেবেন এবং ইংলিশ বা বেঙ্গলি দুটো ভাষা আছে, এই দুটো ভাষার মধ্যে যেটা আপনার পছন্দসই ভাষা সেটা সিলেক্ট করলে আপনি শুনতে পাবেন বিভিন্ন তথ্য গান্ধীজিকে ঘিরে বা এই মিউজিয়ামকে ঘিরে। বঙ্গভঙ্গ আন্দোলনকে ঘিরে সমস্ত তথ্য এখানে লেখা আছে, ছবি দেওয়া রয়েছে। এরকম কিছু ভিডিওগ্রাফিক ইনফরমেশনসও আপনি পেয়ে যাবেন। ভারতীয় জাতীয় কংগ্রেস, সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনকালে সরস্বতী থেকে ডান্ডি অভিযানে গান্ধীজি যে লাঠি ব্যবহার করেছিলেন সেটির একটি রেপ্লিকা। গান্ধীজির ব্যবহৃত প্লাস্টারের তৈরি কিছু দ্রব্য। এটি বেঙ্গলি গ্যালারি, আসুন দেখা যায়। এই গান্ধী মিউজিয়াম খোলার সময় সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি। জনপ্রতি 10 টাকা করে টিকিট মূল্য। এবং বলে রাখি, যদি আপনি আলাদা করে ভিডিওগ্রাফি করতে চান তার জন্য 100 টাকা দিয়ে অতিরিক্ত টিকিট কাটতে হবে। বিখ্যাত কিছু মানুষের হাতে তৈরি করা সুতো। এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু হাতে বোনা সুতো।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শঙ্করলাল বাঙ্কার, সতীশচন্দ্র দাশগুপ্ত, ডু অর ডাই। পুরো মিউজিয়ামটা যে স্ট্রাকচার, যে বিল্ডিং, এটি বেশ পুরনো। এক পাশে অফিস রয়েছে এবং কিছুটা অংশ জুড়ে এই গান্ধী মিউজিয়াম। তো আপনারা লাঞ্চের পর এই গান্ধী মিউজিয়ামে আসতে পারেন এবং বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। এটা বলা বাহুল্য যে ব্যারাকপুর এই অঞ্চলটি কিন্তু ঐতিহাসিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। সে সিপাহী বিদ্রোহ বা এশিয়ার প্রথম জু, জানিয়ে রাখি আপনাকে, এই ব্যারাকপুরেই তৈরি হয়েছিল, যদিও সেটা এখন আর নেই, কিন্তু এশিয়ার প্রথম চিড়িয়াখানা এই ব্যারাকপুরেই তৈরি হয়েছিল। সে সময় জিরাফ, ক্যাঙ্গারু, হাতি, বাঘ সব পাওয়া যেত এখানে, যদিও এখন আর সেটা নেই।